মেডিকেল হায়ার স্টাডি ডিসি দত্ত গাইনিয়ান অফ ক্লিনিক্যাল প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আরাফাত জাহান, এমএস পেজের রেসিডেন্ট হিসেবে বিএসসি মেনুতে রয়েছে। আজকে আমাদের লেকচারের টপিকস হচ্ছে ফান্ডামেন্টালস অফ রিপ্রোডাকশন, প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন, আর হচ্ছে দ্য ফিটাস। এটা হচ্ছে অবস্টেটিক্স দত্তের চ্যাপ্টার 2, 3, 4 এই তিনটা চ্যাপ্টার হচ্ছে ইনক্লুড করবে। ফান্ডামেন্টালস অফ ফিটাল রিপ্রোডাকশনটা হচ্ছে এমব্রায়োলজির সাথে রিলেটেড। এখানে আমাদের স্পার্মেটোজেনেসিস, ওজেনেসিস, ইমপ্লান্টেশন, ফার্টিলাইজেশন এই জিনিসগুলো আসবে। ডে ওয়াইজ হচ্ছে কিছু চেঞ্জ আসবে যে কততম দিনে কি আসে। প্লাসেন্টা অ্যান্ড ফিটাল মেমব্রেন, প্লাসেন্টা এবং ফিটাল মেমব্রেন এটাও এমব্রায়োলজির সাথে রিলেটেড, এমব্রায়োলজিতেও পড়বেন, এখানেও পড়বেন। আর দ্য ফিটাস এই চ্যাপ্টারটা হচ্ছে অবস্টেটিক্স দত্তের। তো মোটামুটি বড় একটা লেকচার, আশা করছি আমরা ধীরে ধীরে শুরু করতে পারবো। এখান থেকে এমব্রায়োলজির সাথে রিলেটেড যেহেতু আপনি দুইটা জায়গার একটা কানেকশন পাবেন কোশ্চেনের মধ্যে, সাথে হচ্ছে এই একটা লেকচার থেকে 2 থেকে 3টা প্রশ্ন মানে আপনারা কমন পাবেন। তো এখানের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো কি, আমরা কোন কোন টপিকস নিয়ে আলোচনা করবো, সবচেয়ে বেশি হাইলাইট করবো যে জিনিসগুলো, সেগুলোতে আমরা স্টার মার্ক দিয়েছি। তো ওই স্টার অনুযায়ী পড়বেন। প্রথমে আসি ফান্ডামেন্টালস অফ রিপ্রোডাকশন। ফান্ডামেন্টালস অফ রিপ্রোডাকশনের মধ্যে এই মেইন প্রসেসটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস হচ্ছে দ্য প্রসেস ইনভলভড ইন দ্য ম্যাচুরেশন অফ দ্য 2 হাইলি স্পেশালাইজড সেলস, স্পার্মেটোজোন ইন মেল অ্যান্ড ওভাম ইন ফিমেল বিফোর দে ইউনাইট টু ফর্ম জাইগোট। দুইটা সেলের যে ম্যাচুরেশনের প্রক্রিয়াটা সেটাকে বলছে গ্যামেটোজেনেসিস। এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ওজেনেসিস আর মেলদের ক্ষেত্রে স্পার্মেটোজেনেসিস। এখন এই যে ফ্লোচার্টটা নেওয়া হয়েছে অবস্টেটিক দত্ত থেকে, এই ফ্লোচার্টটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা যদি আপনি দেখেন তাহলেই হচ্ছে আমাদের ভিতরের লেখাগুলো আর পড়া লাগবে না। ভিতরের লেখা পড়ার চেয়ে এই ফ্লোচার্টটা মনে রাখলেই আপনারা হচ্ছে বিভিন্ন প্রশ্ন উত্তর দিতে পারবেন। এই ফ্লোচার্ট থেকে এমসিকিউ এবং এসবিএ দুইটা প্রশ্নই এসে থাকে, দুই ধরনের প্রশ্নই হয়। স্পার্মেটোজেনেসিস থেকেও প্রশ্ন হয়, ওজেনেসিস থেকেও প্রশ্ন হয়। তো প্রথমে আমরা ওজেনেসিস পড়বো। ওজেনেসিস দেখেন এখানে অনেক ডিটেলস বলছে, তার আগে আমরা হচ্ছে একটু ফ্লোচার্টটা দেখি। ফ্লোচার্টে হচ্ছে প্রথমে হচ্ছে যে জার্ম সেল। জার্ম সেলটা হচ্ছে আমরা জানি কত উইক্সের সময় আসে বাইপোটেনশিয়াল গোনার থেকে, এটা আমরা আগের লেকচারটাতে পড়েছিলাম। সেটা হচ্ছে 4th উইকের সময় আসে, একটা এন্ডোডার্মাল ডেরাইভেটিভস, সে হচ্ছে মাইগ্রেট করে। তো জার্ম সেলটা মাইটোসিস হয়ে উগোনিয়াতে কনভার্ট হবে। উগোনিয়া হচ্ছে এখানে কিন্তু রিপিট মাইটোসিস হবে, সেটা হচ্ছে প্রাইমারি উসাইটে কনভার্ট হবে, যেখানে ক্রোমোজোম নাম্বারটা সহ পড়বেন। ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে 46XX। এই প্রাইমারি উসাইট স্টেজে প্রাইমারি উসাইট স্টেজটা একদম পিউবার্টি পর্যন্ত প্রাইমারি উসাইটই থাকবে। তাহলে প্রাইমারি উসাইট এপিয়ার করে মানে ডেভেলপমেন্ট, এমব্রায়োনিক ডেভেলপমেন্টে, মানে হচ্ছে 20 উইক্সের দিকে হচ্ছে এটা তৈরি হয়। তো এই 20 উইক্স থেকে সে কিন্তু হচ্ছে আপ টু পিউবার্টি পর্যন্ত প্রাইমারি উসাইট স্টেপেই থাকবে। অ্যারেস্টেড ফার্স্ট মিউটিক ডিভিশন আপ টু পিউবার্টি। তারপরে যখন পিউবার্টি হবে তখন হচ্ছে এটার ফার্স্ট মিউটিক ডিভিশনের কমপ্লিট হবে। তখন হচ্ছে ফার্স্ট মিউটিক ডিভিশনটা কমপ্লিট হয়ে সেকেন্ডারি উসাইট হবে এবং একটা ফার্স্ট পোলার বডি হবে। এই দুইটারও ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23X, যেহেতু মিউসিস এখানে হচ্ছে অর্ধেক হবে, হ্যাপ্লয়েড নাম্বার হবে 23X অ্যান্ড ফার্স্ট পোলার বডিও 23X। তো পোলার বডিটা হচ্ছে ডিসোলুট করে, আর সেকেন্ডারি উসাইট সেটা হচ্ছে ওভুলেশন হবে। এখন ওভুলেশনের পরেও যে ফিমেল যে ওভাম তৈরির প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ওভুলেশন হওয়ার পরেও যদি ফার্টিলাইজেশনের একটা কথা আছে যে যদি ফার্টিলাইজড হয় তাহলে এইখানে সেকেন্ডারি উসাইটের সেকেন্ড মিউটিক ডিভিশন কমপ্লিটেশন হবে। আর যদি ফার্টিলাইজ না হয় তখন কিন্তু সেকেন্ডারি উসাইটটাই ডিজেনারেট করে যায় উইদিন 24 আওয়ার্সের মধ্যে। এই কথাটা মাথায় রাখবেন। আর যদি ফার্টিলাইজড হয় সেক্ষেত্রে সেকেন্ডারি উসাইটের সেকেন্ড মিউটিক ডিভিশনটা কমপ্লিট হয়। আর সেই সেকেন্ড মিউটিক ডিভিশন কমপ্লিট হয়ে যে ফিমেল প্রোনিউক্লিয়াস এবং সেকেন্ড পোলার বডি তৈরি হয়, দুইটার ক্রোমোজোম নাম্বারও 23X করে। তাহলে এই ফ্লোচার্টটা ডিটেলস এখন আমরা ভিতরে পড়বো, কিন্তু এই যে জিনিসটা বললাম এই জিনিসটা খুব সুন্দর করে এই ফ্লোচার্ট ওয়াইজ মাথায় রাখবেন। স্পার্মেটোজেনেসিস একটু পরে আসি। তাহলে ওজেনেসিস হচ্ছে দ্য প্রসেস ইনভলভড ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ ম্যাচিউর ওভাম ইজ কল্ড ওজেনেসিস। ম্যাচিউর ওভাম তৈরির প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস। তো এই যে এখানে বসে 3rd উইকে প্রিমিটিভ জার্ম সেলটা আসে ইয়ক সাইট থেকে, এবং এটা মাইগ্রেট হয়ে গোনাডাল রিজে আসবে এবং কমপ্লিট হবে মাইগ্রেশনটা 4th উইকের সময়, ডেভেলপমেন্টের 4th উইকের সময়। এরপর ফিমেল গোনাড দ্য জার্ম সেল আন্ডারগো রিপিট মাইটোটিক ডিভিশন অ্যান্ড ডিফারেন্সিয়েট ইন্টু উগোনিয়া। এই যে এখানে দেখেন জার্ম সেলটা মাইটোসিস হয়ে উগোনিয়াতে কনভার্ট হয়েছে। দ্য নাম্বার অফ উগোনিয়া রিসিস ম্যাক্সিমাম এট 20 উইক্স। উগোনিয়ার সংখ্যা হচ্ছে সব থেকে বেশি থাকে 20 সপ্তাহের সময়, তখন হচ্ছে 7 মিলিয়ন। এরপর ধীরে ধীরে কিন্তু কমতে থাকে, বাড়তে সময় এটা 1 মিলিয়নে পৌঁছায়। পিউবার্টিতে 4 লাখ পর্যন্ত এবং ফুল রিপ্রোডাক্টিভ এজে হচ্ছে 400 পর্যন্ত হচ্ছে থাকে মেচুরো, মানে ওভাম রিলিজ হয় প্রত্যেক সাইকেলে একটা করে। টোটাল রিপ্রোডাক্টিভ এজে হচ্ছে 400 রিলিজ হবে। তাহলে এমব্রায়োনিক লাইফে কত থাকে? 7 মিলিয়ন থাকে। হোয়াইল দ্য মেজরিটি অফ দ্য, এগুলো পরীক্ষা আসে এমসিকিউতে, যে সব থেকে বেশি থাকে কোন সময়ে, রিপ্রোডাক্টিভ পিরিয়ডে কত থাকে, এটা আমরা আসবো। এই যেখানে লিখছে 4 লাখ থেকে 400 হবে। হোয়াইল দ্য মেজরিটি অফ দ্য উগোনিয়া কন্টিনিউ টু ডিভাইড, সাম এন্টার দ্য প্রোফেস অফ দ্য ফার্স্ট মিউটিক ডিভিশন অ্যান্ড আর কল প্রাইমারি উসাইট কল্ড প্রিমোডিয়াল ফলিকল। এই যে দেখেন প্রাইমারি উসাইট হিসেবে থাকে এবং এরা ফার্স্ট মিউটিক ডিভিশন ঢুকবে, কিন্তু এটা ফার্স্ট মিউটিক ডিভিশন কমপ্লিট হবে একদম পিউবার্টির সময়। At birth, there is no more mitotic division and all the oogonia replaced by primary oocyte and have finished the prophase of the first meiotic division and remain in the resting phase between prophase and metaphase. Total number of primary oocyte at birth হচ্ছে 2 মিলিয়ন। এখানে ছিল 7 মিলিয়ন, 1 মিলিয়ন বলছিলাম, ওটা 2 মিলিয়ন বাড়তে। প্রাইমারি oocyte do not finish the first meiotic division until puberty is reached. ফার্স্ট মিউটিক ডিভিশন হবে না যতক্ষণ না পর্যন্ত পিউবার্টি হয়। At puberty 4 লাখ প্রাইমারি oocyte are left behind, the rest being aquatic. তাহলে পিউবার্টির সময় 4 লাখ থাকে, এই 4 লাখের মধ্যে 400 are likely to ovulate during the entire reproductive period. টোটাল রিপ্রোডাক্টিভ পিরিয়ডে হচ্ছে 400 থাকবে। তো এখন হচ্ছে ম্যাচুরেশন অফ দ্য উসাইট। ম্যাচুরেশন অফ দ্য উসাইট হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা যে হাফ হওয়া,
প্রাইমারি উসাইটের থেকে যে 46 ক্রোমোজোম থেকে যে 23X ক্রোমোজোম হয় এবং এর ভিতরে সাইটোপ্লাজমের পরিমাণ বাড়ে, যেটা হচ্ছে 46 ক্রোমোজোমে যতটুকু সাইটোপ্লাজম থাকে 23X ক্রোমোজোমে তার কম পরিমাণ বা অর্ধেক পরিমাণ সাইটোপ্লাজম হবে। তো এই যে জিনিসটা, সেই যে ফাইনাল ম্যাচুরেশনটা হবে একমাত্র ফার্টিলাইজেশন হলেই। ফার্টিলাইজেশন না হলে এই সেকেন্ডারি উসাইট স্টেজেই হচ্ছে একটা সেকেন্ডারি উসাইট স্টেজে এটা অ্যাট্রাইটিক হয়ে যায়। নট ফার্টিলাইজ ডিজেনারেশন উইদিন 24 আওয়ার্স। আর যদি ফার্টিলাইজেশন হয় তাহলে হচ্ছে ফিমেল প্রোনিউক্লিয়াস তৈরি হবে। তো এখন যখন একটা মেচিউর ওভাম তৈরি হবে, এই মেচিউর ওভামটা আমাদের শরীরের হিউম্যান বডি সব থেকে লার্জেস্ট সেল ইন দ্য বডি অ্যান্ড ইজ অ্যাবাউট 130 মাইক্রন ইন ডায়ামিটার। এটা ডায়ামিটারও পরীক্ষা আসে এমসিকিউতে, যে মেচিউর ওভামের ডায়ামিটার কতটুকু। ইট কনসিস্ট অফ এ সাইটোপ্লাজম অ্যান্ড এ নিউক্লিয়াস, আর এটার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23X। তো এটার চারদিকে একটা ভিটেলাইন মেমব্রেন থাকে এবং দুইটা এনভেলপ থাকে। একটা হচ্ছে জোনা পেলোসিডা, তার বাইরে হচ্ছে একটা ভিটেলাইন মেমব্রেন থাকে। আর এই দুইটা মেমব্রেনের মাঝখানে একটা স্পেস থাকে। সেই স্পেসে এখানে যে পোলার বডিগুলো তৈরি হয়েছে, এখানে ফার্স্ট পোলার বডি, সেকেন্ড পোলার বডি, এই পোলার বডিগুলো হচ্ছে এই দুইটা স্পেসের মধ্যে থাকে, জোনা পেলোসিডা আর হচ্ছে ভিটেলাইন মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা থাকে। তাহলে এখানে একটা হিউম্যান মানে মেচিউর ওভামের ছবি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে বাইরের দিকে গ্রানুলোসা সেল, তারপর হচ্ছে এইটাই হচ্ছে পেরিফেরালাইন স্পেস। ভিতরের দিকে জোনা পেলোসিডা, এটা হচ্ছে জোনা পেলোসিডা, আর এটা হচ্ছে ভিটেলাইন মেমব্রেন। এই মাঝখানের জায়গাটা পেরিফেরালাইন স্পেস, আর এটা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম থাকে। এরপর আসি স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিস হচ্ছে মেল প্রসেস অফ ফর্মেশন অফ দ্য মেল জার্ম সেল, মানে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া। এটারও প্রসেসটা আমরা এই ফ্লোচার ওয়াইজ দেখি। প্রথমে হচ্ছে জার্ম সেল, সেটা হচ্ছে মাইটোসিস হবে, ওটার মতোই। ওখানে জার্ম সেল মাইটোসিস হয়ে ওগুনিয়া তৈরি হয়েছে, এখানে হচ্ছে স্পারমেটোগোনিয়া তৈরি হবে। স্পারমেটোগোনিয়াটা তারপরে হচ্ছে প্রাইমারি স্পারমেটোসাইট হবে 46XY, সেটা ফার্স্ট মিউটিক ডিভিশন হবে। ফার্স্ট মিউটিক ডিভিশন হয়ে সেকেন্ডারি স্পারমেটোসাইট হবে 23X অ্যান্ড 23Y। এরপরে এটা সেকেন্ড মিউটিক ডিভিশন হয়ে 4টা স্পারমাটিড তৈরি করবে। এই 4টা স্পারমাটিড এরপরে মরফোলজিক্যাল চেঞ্জ হবে, স্পার্মিওজেনেসিস হয়ে একদম একটা স্পারমেটোজোয়া তৈরি করবে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু এখানে ফিমেল ওজেনেসিসের প্রক্রিয়াটা প্রথমে এমব্রায়োনিক লাইফে তৈরি হয়, তারপরে অ্যারেস্টেড থাকে, তারপর পিউবার্টিতে এসে একটা স্টেপ হয়, তারপর ফার্টিলাইজেশন হলে একটা ধাপ আর না হলে আরেকটা ধাপ। কিন্তু স্পারমেটোজেনেসিসের প্রক্রিয়াটা কিন্তু এমব্রায়োনিক লাইফই স্টার্ট হয়, এবং এটা এর পরবর্তীতে না, বাট এইটা কমপ্লিকেশন বা পুরো প্রক্রিয়াটা হচ্ছে মেচিউর হয় পিউবার্টিতে গিয়ে। Spermatogenesis, the process involved in the development of spermatids from the primordial male germ cells and their differentiation into spermatozoa are called spermatogenesis. Shortly before puberty, the primordial germ cell develop into spermatogonia and remain in the wall of the seminiferous tubules. এই যেটা বললাম, এটা হচ্ছে এই স্টেপটা পর্যন্ত, পিউবার্টির আগ পর্যন্ত হবে। এর পরের স্টেপটা হচ্ছে পিউবার্টিতে গিয়ে ম্যাচিউর হবে, মানে পিউবার্টিতে গিয়ে কমপ্লিট হবে। Primordial germ cell develop into spermatogonia and remain in the wall of the seminiferous tubule. The spermatogonia in turn differentiate into primary spermatocyte, সেটা হচ্ছে আবার ডিভিশন হয়ে সেকেন্ডারি স্পারমেটোসাইট হবে, সেকেন্ডারি স্পারমেটোসাইট থেকে স্পার্ম হবে। এরপর স্পারমাটিড হলো, স্পারমাটিডটা হচ্ছে এক্সটেন্সিভ মরফোলজিক্যাল ডিফারেন্সিয়েশন হবে, যেটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। সেইটার মাধ্যমে স্পারমাটিডগুলো স্পারমেটোজোয়াতে কনভার্ট হবে। ইন মেন, এই যেটা লাল দাগ দিয়ে লিখে দিয়েছে, এই লাল দাগগুলো কিন্তু এমসিকিউতে পরীক্ষা আসে। এই লাল দাগগুলো খুব ভালোভাবে হচ্ছে দাগিয়ে নেবেন। ইন মেন, দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য স্পারমেটোগোনিয়াম টু ডেভেলপ ইন্টু এ ম্যাচিউর স্পারমেটোজেন ইজ অ্যাবাউট 61 days। তো স্পারমেটোগোনিয়াম থেকে ম্যাচিউর স্পারমেটোজোয়া তৈরি যে প্রসেসটা, এটা হচ্ছে 61 দিন সময় লাগে। এরপরে এই যে স্পারমেটোজোয়াটা তৈরি হয়েছে, এটা টোটাল যে মানে এটা ম্যাচিউর স্পারমেটোজোন তৈরি প্রক্রিয়াটা 61 দিন, কিন্তু আরও 18 থেকে 20 দিন সময় লাগে সেমিনিফেরাস টিউবিউলস থেকে ইজাকুলেটরি ডাকটিল পর্যন্ত পৌঁছাতে। তো এখানে টোটাল প্রসেসটাকে এমব্রায়োলজি বইয়ে বলা আছে 85 days, মানে এটার সাথে হচ্ছে আরও 18 থেকে 20 দিন যোগ হবে। স্পার্ম ক্যাপাসিটেশন অ্যান্ড অ্যাক্রোজোম রিয়াকশন, এই একটা টার্ম আছে, যে ক্যাপাসিটেশন ইজ দ্য ফিজিওকেমিক্যাল চেঞ্জ ইন দ্য স্পার্ম by which it becomes hypermotile and is able to bind and fertilize a secondary oocyte। এটা হচ্ছে স্পার্মকে বেশ হাইপারমোটাইল তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে ক্যাপাসিটেশন, এবং এটার মাধ্যমে হচ্ছে স্পার্মটা একটা সেকেন্ডারি উসাইটের সাথে বাইন্ড করতে পারে এবং ফার্টিলাইজেশন করতে পারে। ক্যাপাসিটেশনটা কোথায় হয়, এটাও এমসিকিউতে পরীক্ষা আসে, যে ক্যাপাসিটেশন টেক্স প্লেস ইন দ্য জেনিটাল ট্রাক্ট অ্যান্ড টেক্স অ্যাবাউট 4 to 6 hours। এই প্রসেসটা হতে 2 থেকে 6 ঘন্টা সময় লাগে, এবং এটা হয় হচ্ছে জেনিটাল ট্রাক্টে। একটা মেচুর স্পারমেটোজোয়ার কি থাকে, স্ট্রাকচার অফ এ মেচুর স্পারমেটোজোয়া, এটাতে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর একটা টেল থাকে। হেডের মধ্যে হচ্ছে কনডেন্সড নিউক্লিয়াস এবং অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে, আর এই অ্যাক্রোজোমাল যে ক্যাপ এখানে হচ্ছে এটা রিচ ইন এনজাইম। টেল ডিভাইডেড ইন্টু 4 জোনস, নেক, মিডল পিস আর প্রিন্সিপাল পিস অ্যান্ড দ্য এন্ড পিস। এখানে এই যে ছবিটা দেখেন, এখানে হেডে এই সেন্ট্রিওল থাকে, এই ছবিটা মাথায় রাখে, মাইটোকন্ড্রিয়াল শীথ, এটা প্রিন্সিপাল পিস, এটা এন্ড পিস, আর এটা হচ্ছে হেড। হেডের স্ট্রাকচারে একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্টের নাম আসে, সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল থাকে। এটা হিস্টোলজির একটা কোশ্চেন, যে স্পার্মের হেডে মাইক্রোটিউবিউল থাকে, এটা একটু জেনে রাখবেন। এরপর আসি আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওভুলেশন। ওভুলেশনটা হচ্ছে একটা প্রসেস, যেখানে এই যে আমরা একটা ফার্স্ট ফ্লোচারটা আমাদের বারবার লাগবে, যে এই সেকেন্ডারি উসাইটটা ওভুলেশনে কিন্তু রিলিজ হয়, নট ওভাম, এটা মাথায় রাখবেন। পরীক্ষা আছে যে ওভাম রিলিজ হয়,
এখানে কিন্তু ওভাম কখনোই রিলিজ হয় না, ওভাম তৈরি হয় ফার্টিলাইজেশন হওয়ার পরে। যদি ফার্টিলাইজেশন না হয় ওভাম কিন্তু তৈরি হতে পারে না। তাহলে ওভুলেশনের সময় কি রিলিজ হয়? ওভুলেশনের সময় রিলিজ হবে সেকেন্ডারি উসাইট। তাহলে ওভুলেশন ইজ আ প্রসেস whereby a secondary oocyte is released from the ovary following rupture of a mature Graafian follicle and become available for conception. সেকেন্ডারি উসাইট রিলিজ হবে ফ্রম দ্য ওভারি থেকে ফলোইং রাপচার অফ দ্য মেচিউর গ্রাফিয়ান ফলিকল এবং বিকামস অ্যাভেলেবল হবে কনসেপশনের জন্য। অনলি ওয়ান সেকেন্ডারি oocyte is likely to rupture in each ovarian cycle and starts at puberty and ends in menopause. In relation to the menstrual period, the events occurs about 14 days prior to the expected period. এই লাইনটা দিয়ে এসবিতে প্রশ্ন আসছে, কয়েকবার আসে যে ওভুলেশনের টাইমিংটা কখন। ওভুলেশনের টাইমিংটা এভাবে অপশন দেওয়া থাকে যে 14 days prior, এটা তো এটাই হচ্ছে হবে এক্সপেক্টেড পিরিয়ডের 14 দিন পূর্বে, কিন্তু মাঝে মধ্যে অপশন দেওয়া থাকে হচ্ছে 14 days of the menstrual period, 14 days after the menstruation, এরকমভাবে অপশন দেওয়া থাকে। তাহলে এটার অপশন যেটাতেই দেখবেন যে 14 days prior to the expected period, সেটা হচ্ছে উত্তর হবে। অনেকগুলাই অপশন কাছাকাছি মনে হবে। However, menstruation can occur without ovulation and ovulation remains suspended during pregnancy and lactation. এখন পরীক্ষা আসতে পারে যে মাঝে মধ্যে যে সবসময় মেনস্ট্রুয়েশন হবে, মেনস্ট্রুয়েশনটা হচ্ছে ওভুলেশন ছাড়া হয় কি হয় না। তাহলে মেনস্ট্রুয়েশন ক্যান অকার উইদাউট ওভুলেশন। মেকানিজমটা কি ওভুলেশন হওয়ার? এখানে অনেকগুলো চেঞ্জ হয়, একটা কমপ্লেক্স প্রসেস। এখানে অনেকগুলো চেঞ্জ হয়, একটা হচ্ছে ফলিকলে চেঞ্জ হয়, একটা হচ্ছে উসাইটে চেঞ্জ হয়। পরীক্ষায় এমসিকিউতে কজ আসে, ওভুলেশনের কজ আসে। কজ হচ্ছে দ্য ফলোইং আর দ্য পসিবল এক্সপ্লেনেশন হুইচ মে অপারেট সিঙ্গলি অর ইন কম্বিনেশন। একটা হচ্ছে এন্ডোক্রাইনাল কজ, আর একটা হচ্ছে স্ট্রেসিং ফ্যাক্টর, কন্ট্রাকশন অফ দ্য মাইক্রোমাসেলস। তাহলে একটা হচ্ছে এন্ডোক্রাইনাল কজ, একটা হচ্ছে স্ট্রেসিং ফ্যাক্টর, এখানে এটা মাথায় রাখবেন, আর একটা হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য মাইক্রোমাসেলস। এন্ডোক্রাইনাল কজের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে এলএইচ সার্চ। এই লাইনে আমি যতগুলো টাইম পড়বো সবগুলো টাইমই মাথায় সেট করে নেবেন, কারণ সবগুলো টাইমই পরীক্ষায় এমসিকিউতে আসে। এলএইচ সার্চ কখন হয়, কত ঘন্টা আগে হয়, ইস্ট্রোজেন পিক কখন পৌঁছায়, এলএইচ পিক কতক্ষণ পারসিস্ট করে, সেই জিনিসটা পরীক্ষা আসে। এলএইচ সার্চ হচ্ছে সাস্টেইনড পিক লেভেল অফ ইস্ট্রোজেন ফর 24 থেকে 36 আওয়ার্স ইন দ্য লেট ফলিকুলার ফেজ। লেট ফলিকুলার ফেজে যখন ইস্ট্রোজেনের পরিমাণটা পিকে পৌঁছায়, সেই পিকটা কতক্ষণ ধরে থাকবে? 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত ইস্ট্রোজেনের পিক থাকার পরে এলএইচ সার্চ হবে ফ্রম দ্য ইন্টেরিয়র পিটুইটারি। তাহলে এলএইচ সার্চ হওয়ার জন্য ইস্ট্রোজেনের পিকটা খুব গুরুত্বপূর্ণ। ওভুলেশন অ্যাপ্রক্সিমেটলি অকার্স 16 to 24 আওয়ার্স আফটার দ্য এলএইচ সার্চ। এলএইচ সার্চটা হলো ইস্ট্রোজেন পিক হওয়ার এর 16 থেকে 24 ঘন্টা পরে হচ্ছে এলএইচ সার্চ হবে। তাহলে এলএইচ প্রথমে হচ্ছে ইস্ট্রোজেন পিকে আসবে, ইস্ট্রোজেন পিকে আসার পরে হচ্ছে এলএইচ সার্চ হবে, এলএইচ সার্চ হওয়ার পরের 16 থেকে 24 ঘন্টা পরে ওভুলেশন হবে। এলএইচ পিক পারসিস্ট ফর অ্যাবাউট 24 আওয়ার্স, 24 ঘন্টা পর্যন্ত এলএইচ পিকটা থাকে। এই যে প্রত্যেকটা টাইম লিমিট, এগুলো থেকে এমসিকিউ বা এসবিএতে প্রশ্ন আসছে যে ওভুলেশন এলএইচ সার্চ হওয়ার কতক্ষণ পরে হয়, আবার এলএইচ সার্চ ইস্ট্রোজেন পিক হওয়ার কতক্ষণ পরে হয়, এগুলো পরীক্ষা আসে। The early SARS stimulate completion of reduction division of the oocyte and initiates luteinization of the granulosa cells, synthesis of progesterone and prostaglandin. এই যে early SARS হয়েছে তখন কয়েকটা কাজ মানে জিনিস ঘটেছে, সেটা হচ্ছে রিডাকশন অফ দ্য ডিভিশন অফ দ্য oocyte, রিডাকশন ডিভিশন হয়েছে। 2 নাম্বার হচ্ছে লুটিনাইজেশন হয়েছে গ্রানুলোসা সেলের। এই লুটিনাইজেশন হওয়ার ফলে হচ্ছে প্রোজেস্টেরন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়েছে, যার ফলশ্রুতিতে যে প্রোজেস্টেরন আসছে এর ফলে হচ্ছে লুটিয়াল ফেজটা শুরু হবে। আর হচ্ছে এফএসএইচ রাইজ, এফএসএইচ এবং এলএইচ এই দুইটাই কিন্তু বাড়ার কারণে এই ওভুলেশনটা হয়। তাহলে প্রি ওভুলেটরি রাইজ অফ প্রোজেস্টেরন facilitate the positive feedback action of estrogen to induce FSH surge. প্রথমে হচ্ছে প্রি ওভুলেটরি প্রোজেস্টেরন কিছু রাইজ হয়, সেটা হচ্ছে ইস্ট্রোজেনকে বাড়ায়, ইস্ট্রোজেন হচ্ছে এফএসএইচ কে সার্চ করে। তো এটা দুইটা কাজ করে, একটা হচ্ছে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের পরিমাণ বাড়ায় দেয়। সেই প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর থেকে তখন প্লাজমিনোজেন আসবে, সেখান থেকে প্লাজমিন আসবে, সেই প্লাজমিনটা এসে হচ্ছে ফলিকলের যে ওভারিয়ান ফলিকলের যে ওয়াল আছে সেই ওয়ালটাকে লাইসিস করে দেয়। সেই ওয়ালটা যদি লাইসিস হয় তখন হচ্ছে ওভুলেশন হবে। তাহলে এই কম্বাইন্ড এলএইচ এবং এফএসএইচ মিড সাইকেল সার্চ হওয়ার ফলে হচ্ছে এক্সপালশন হবে oocyte। আরও কিছু স্ট্রেসিং ফ্যাক্টর আছে, যে বেসিক কোনো স্ট্রেসিং হয়, ইন্ট্রাফলিকুলার প্রেশারটা বাড়িয়ে দেয়, যার ফলে হচ্ছে ওভুলেশন হয়। এবং আমাদের ওভামে কিছু মাইক্রো মাসেল আছে যেমন থিকা এক্সটার্না, এগুলো হচ্ছে কন্ট্রাকশন হয়ে তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনকে বাড়ায়, ওভুলেশন হয়। ওভুলেশনের ইফেক্ট কি? ওভুলেশনের ইফেক্ট হচ্ছে ওভুলেশনের পরবর্তীতে ফলিকলটা লুটিয়াল ফেজে চলে যায়, তখন হচ্ছে ফলিকলটা চেঞ্জ হয়ে কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়। দ্য ওভাম ইজ পিকড আপ ইনটু দ্য ফেলোপিয়ান টিউব অ্যান্ড আন্ডারগোস আইদার ডিজেনারেশন অর ফার্দার ম্যাচুরেশন। যদি ফার্টিলাইজেশন হয় তাহলে একটা ধাপ হবে, আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে ম্যাচুরেশন হবে না। মেনস্ট্রুয়েশন ইজ আনরিলেটেড উইথ ওভুলেশন অ্যান্ড অ্যানুগুলার মেনস্ট্রুয়েশন ইজ কোয়াইট কমন ডিউরিং অ্যাডোলেসেন্স ফলোইং চাইল্ডবার্থ অ্যান্ড উইমেন অ্যাপ্রোচিং মেনোপজ। বলছে যে মেনস্ট্রুয়েশনটা ওভুলেশনের সাথে কখনোই রিলেটেড না, বিভিন্ন টাইমে অ্যানুগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে, যে ওভুলেশন ছাড়া মেনস্ট্রুয়েশন হয়, যেমন পিউবার্টিতে হয় একটা অ্যাডোলেসেন্স গার্লদের, চাইল্ড বার্থের পরে হয়, এছাড়া হরমোন ইনডিউস হতে পারে, আর যেসব মহিলারা মেনোপজে অ্যাপ্রোচ করেছে সেই প্রি মেনোপজাল উইমেনদের ক্ষেত্রেও এরকম হতে পারে। এরপরে আমাদের ফার্টিলাইজেশনটা একটু জানি। ফার্টিলাইজেশন এটা ওয়ান স্টার টপিক্স, এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, শুধু আমাদের জানতে হবে যে ফার্টিলাইজেবল লাইফ স্প্যান কত, ওভামের কত আর স্পার্মের কত। Fertilization is the process of fusion of spermatozoon with the mature ovum. It begins with the sperm egg collusion and ends with the production of a mononucleated single cell called the zygote. এটার এন্ড প্রোডাক্ট হচ্ছে জাইগোট ফর্মেশন করা। ফার্টিলাইজেশনের অবজেক্টিভগুলো থেকে একবার এমব্রায়োলজিতে প্রশ্ন এসেছে যে অবজেক্টিভস অফ ফার্টিলাইজেশন কি। অবজেক্টিভ হচ্ছে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ এগ, এটার ইনিশিয়েট করা। তারপর হচ্ছে আমাদের স্পেসিসের মধ্যে ক্রোমোজোম নাম্বারটাকে রিস্টোর করা হচ্ছে অবজেক্টিভ, টু ইনিশিয়েট দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ দ্য এগ অ্যান্ড টু রিস্টোর দ্য ক্রোমোজোম নাম্বার অফ দ্য স্পেসিস। ফার্টিলাইজেশন কোথায় হয়?
ফার্টিলাইজেশন হয় হচ্ছে এই যে ওভামটা পিক আপ করে ফেলোপিয়ান টিউবে, সেই ফেলোপিয়ান টিউবে গিয়ে এম্পুলারি পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউবে, মোস্ট ডাইলেটেড পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব, সেখানে গিয়ে ফার্টিলাইজেশনটা হবে। ফার্টিলাইজেবল লাইফ স্প্যান অফ উসাইট 12 থেকে 24 ঘন্টা, ওয়ার দ্যাট অফ স্পার্ম হচ্ছে 48 থেকে 72 ঘন্টা। তাহলে উসাইটটা কিন্তু আগে গিয়ে ড্যামেজ হয়ে যায়, উসাইটার লাইফ স্প্যান কম, মাত্র 1 দিন, আর সেক্ষেত্রে স্পার্মের লাইফ স্প্যান কিন্তু 2 থেকে 3 দিন, 48 থেকে 72 ঘন্টা। এর পরের স্টেপগুলো যদি ফার্টিলাইজেশন হয়, তারপরে একটা ওভাম এবং স্পার্ম মিলে জাইগোট তৈরি হয়েছে, এর পরের স্টেপগুলো হচ্ছে যখন ফার্টিলাইজেশন হবে এরপরে কি তৈরি হবে। তাহলে একটা জাইগোট তৈরি হলো, আফটার দ্য জাইগোট ফর্মেশন এই জাইগোটটা রিপিটেড মাইটোটিক ডিভিশন হয়। রিপিটেড মাইটোটিক ডিভিশন হচ্ছে প্রথমে যদি 2টা থাকে সেখান থেকে 4টা হবে, 4টা থেকে 16টা সেল হবে, 16টা থেকে 4টা থেকে 8টা হবে, 8টা থেকে 16টা হবে, 16টা থেকে মানে 2টা সেল স্টেজ থেকে ধীরে ধীরে ডাবল হতে থাকবে। তো এই যে ডাবলিং হওয়ার প্রক্রিয়া, এখানে যে 16 থেকে 64টা যে সেল হয় রিপিটেড মাইটোটিক ডিভিশনের ফলে, সেই যে স্টেজ, এই স্টেজটাকে বলা হয় মরুলা। তাহলে এই জাইগোট ফর্মেশনের পরে রিপিটেড মাইটোটিক ডিভিশন হয়ে 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল স্টেজে হয়, এবং এই মরুলাটা ফর্মেশন হওয়ার 3 দিন পর্যন্ত ইউট্রাইন টিউবে থাকে, আর চতুর্থ দিনে এটা 16 থেকে 68টা সেল স্টেজে পৌঁছায় এবং এটা তার পরবর্তী স্টেপে প্রবেশ করে। মরুলার পরবর্তী স্টেপটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট হচ্ছে মরুলা 3rd নাম্বার দিন পর্যন্ত ইউট্রাইন টিউবের মধ্যে থাকে, 4th নাম্বার দিনে 4 নাম্বার দিনে ও হচ্ছে ইউট্রাইন টিউবের যে ইউট্রাইন ওস্টিয়াম আছে সেটা দিয়ে হচ্ছে ইউট্রাইন ক্যাভিটির মধ্যে যায়। তো এই ব্লাস্টোসিস্টটা কিন্তু তাহলে 4 নাম্বার দিনেই, 4 থেকে 5 নাম্বার দিনেই ইউট্রাইন ক্যাভিটিতে ফ্রিলি ঢুকবে, ফ্রিলি হচ্ছে রিমেইনস ফ্রি ইন দ্য ইউট্রাইন ক্যাভিটি অ্যাট 4th and 5th ডে, দিস ইজ কাভার্ড বাই ফিল্ম অফ মিউকাস। এই যে ফ্রিলি ঘুরে তখন হচ্ছে এটার জোনা পেলোসিটা ভেদ করে কিছু ফ্লুইড পাস করে বা ফ্লুইড ঢুকে, তখন হচ্ছে সেলগুলো একদিকে চলে যায় আর ফ্লুইড একদিকে থাকে। এখানে ব্লাস্টোসিস্টের ছবিটা ভালো পরবর্তী স্টেপে দেখানো হয়েছে, ইমপ্লান্টেশন হওয়ার পরে। তো এই যে প্রথমে আমরা ধরলাম এটা একটা সেল, এই সেলের একদিকে তখন হচ্ছে মরুলার মধ্যে তো হচ্ছে 64টার মতো সেল থাকতে পারে একটার মধ্যে, 16 থেকে 64টা সেল স্টেজে থাকে তখন হচ্ছে এই জোনা পেলোসিটা ভেদ করে যে ফ্লুইড ঢুকছে, এটা হচ্ছে ধরেন ফ্লুইড ঢুকলো, এটা হচ্ছে ফ্লুইড ঢুকলো, এটা এমনিওটিক ক্যাভিটি যেটা পরবর্তীতে ফর্মেশন করে, এটা ফ্লুইড ঢুকে আর সেলগুলো একটা পাশে চলে যায়, সেই সেল একটা সাইডে, আর হচ্ছে ফ্লুইড এবং সেল এই দুইটা যে স্টেজে থাকবে সেই স্টেজটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। So the cells on the outer side of the morula become trophoectoderm and the inner cell become the inner cell mass. যে মরুলার বাইরের দিকের যে সেলগুলো সেগুলোকে বলা হয় ট্রোফোইক্টোডার্ম এবং ভিতরের দিকের সেলগুলোকে বলা হয় ইনার সেল মাস। এই ট্রোফোইক্টোডার্ম যেটা বাইরের সেল সেটা ডিফারেন্সিয়েট হয়ে কোরিয়ন ফর্মেশন করে, এই কোরিয়নটা কিন্তু পরবর্তীতে প্লাসেন্টা তৈরিতে হেল্প করে, আর যে ভিতরে যে ইনার সেল মাসটা থাকে সেটা হচ্ছে পরবর্তীতে এমব্রায়ো তৈরি করে। তাহলে কোনটা কি তৈরি করে এটা মাথায় রাখতে হবে, যে ট্রোফোইক্টোডার্ম থেকে পরবর্তীতে কোরিয়ন বা ট্রোফোব্লাস্ট তৈরি হয়, লাইক সিনসাইশু ট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট, এরা ওই যে প্লাসেন্টার ডেভেলপমেন্ট করে, আর ইনার সেল মাসটা থেকে এমব্রায়ো তৈরি হয়। Completely undifferentiated cell are called the pluripotent embryonic stem cell. Embryonic stem cells are able to produce mature somatic cell of any germ layer. এই embryonic stem cellটা যে কোনো ধরনের সেলে কনভার্ট হতে পারে, লাইক ectodermal, derivative, mesodermal বা endodermal, এই জন্য এটাকে বলছে pluripotent embryonic stem cell। এরপরে এখানে তো বলছে 4 নাম্বার থেকে 5 নাম্বার দিনে ফ্রিলি ইউট্রাইন ক্যাভিটিতে থাকে, এটা কিন্তু ইউট্রাইন ক্যাভিটির মধ্যে তখনও অ্যাটাচড হয় নাই। এখন আসি পরবর্তী স্টেপটার নাম হচ্ছে ইমপ্লান্টেশন বা নিডেশন। তো এই ইমপ্লান্টেশন হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে যে এই ইউট্রাইন ক্যাভিটিতে যে ব্লাস্টোসিস্টটা যে অ্যাটাচড হবে বা ব্লাস্টোসিস্টটা যে এই জায়গায় ফ্রিলি ছিল এখন হচ্ছে অ্যাটাচড হবে, তো সেই প্রক্রিয়াটাই হচ্ছে ইমপ্লান্টেশন অকার্স ইন দ্য endometrium of the anterior or posterior wall of the body near the fundus on the 6th day which corresponds to the 20 day of the regular menstrual cycle। এই লাইনটা একটা ইনফিনিটি স্টার লাইন, এই লাইনটা থেকে এমসিকিউ এবং এসবিএ দুইটা জায়গায় প্রশ্ন আসে যে ইমপ্লান্টেশন কোথায় হয়। ইমপ্লান্টেশন হয় হচ্ছে anterior or posterior wall of the endometrium near the body of the fundus, এই লাইনটা মাথায় রাখবেন। এটা কততম দিনে হয়, এটা শুরু হয় 6 নাম্বার দিনে, কমপ্লিট হয় 12 নাম্বার দিনে, 5 নাম্বার দিন পর্যন্ত তো ফ্রিলি মুভ করে, 6 নাম্বার দিনে হচ্ছে ও ইউটেরাসে গিয়ে অ্যাটাচড হয়। এই যে 6 নাম্বার দিনটা এটা করেসপন্ড করে 20 ডে অফ দ্য রেগুলার মেনস্ট্রাল সাইকেল। 14 নাম্বার দিনে ওভুলেশন হয়েছে, এরপরে হচ্ছে মরুলা হয়েছে, ব্লাস্টোসিস্ট হয়েছে, 6 নাম্বার দিনটা করেসপন্ড করবে একটা মেনস্ট্রাল সাইকেলের 20 নাম্বার দিনের সাথে। ইমপ্লান্টেশনের 6 নাম্বার দিন, বাট মেনস্ট্রুয়েশনের 20 নাম্বার দিন। ইমপ্লান্টেশন অকার্স থ্রু 4 স্টেজেস, 4টা স্টেজে হয়, একটা হচ্ছে অ্যাপোজিশন, তারপর অ্যাডিশন, পেনিট্রেশন অ্যান্ড ইনভেশন, এই 4টা স্টেজে ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশন হওয়ার পরে এই যে ব্লাস্টোসিস্টটা যে অ্যাটাচড হয়েছে সেই ব্লাস্টোসিস্টটাতে কিছু চেঞ্জ হবে। একটা হচ্ছে দ্য পোলার ট্রোফোব্লাস্ট সেল অ্যাডজেসেন্ট টু দ্য ইনার সেল মাস আর প্রাইমারিলি ইনভলভড ইন দ্য অ্যাডিশন টু দ্য এন্ডোমেট্রিয়াল সেল। এই যে অ্যাডিশন হওয়ার জন্য কিছু অ্যাডিসিভ প্রোটিন রেসপন্সিবল থাকে, এই অ্যাডিসিভ প্রোটিনগুলোর নাম মাঝে মধ্যে এমসিকিউতে পরীক্ষা আসে। এই অ্যাডিসিভ প্রোটিনগুলোর নাম হচ্ছে পি-সিলেকটিন, হেপারিন সালফেট, প্রোটিওগ্লাইকেন, ইন্টিগ্রিন অ্যান্ড আদার্স। ট্রিফিনিন, আরেকটা আছে ট্রিফিনিন। তাহলে সিলেকটিন, হেপারিন সালফেট, প্রোটিওগ্লাইকেন, এক্সট্রাসেলুলার গ্রোথ ফ্যাক্টর, ইন্টিগ্রিন, এরা হচ্ছে এই ব্লাস্টোসিস্টের অ্যাটাচমেন্টের জন্য দায়ী। এই ইমপ্লান্টেশনের সাইটের যে এন্ডোমেট্রিয়ামটা থাকে এটা কিন্তু সিক্রেটরি ফেজের এন্ডোমেট্রিয়াম থাকবে, মানে মেনস্ট্রুয়েশনের 20 থেকে 21 দিনের যে এন্ডোমেট্রিয়ামটা থাকে সেই এন্ডোমেট্রিয়ামটা থাকবে। তাহলে এই এন্ডোমেট্রিয়ামে ইস্ট্রোজেনের চেয়ে প্রোজেস্টেরনের ডমিনেন্সটা বেশি থাকবে। তাহলে এই ইমপ্লান্টেশন প্রসেসটা কমপ্লিটেড হয় 10 থেকে 11 নাম্বার দিনে, যেটা করেসপন্ড করে মেনস্ট্রুয়েশনের 24 থেকে 25 নাম্বার দিনের সাথে। তো এই ইমপ্লান্টেশন কিছু ইমিউনো মডুলেটরি ফ্যাক্টরের মাধ্যমেও কিন্তু এটা
রেগুলেট হয়। কারণ ইমিউন যদি রিজেকশন হয়, যেহেতু এই ফিটাল যে জাইগোটের যে পর্শনটা এটা কিন্তু ফরেন, এটা কিছু ইমিউনো মডুলেটরি ফ্যাক্টর লাইক সাইটোকাইন, ইন্টারলিউকিন, কিছু গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিনাইক গ্রোথ ফ্যাক্টর, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোজেস্টেরন, এই সব ফ্যাক্টরগুলো এই ইমপ্লান্টেশনটাকে